শুভ দোলযাত্রা, বসন্তের বাতাসে রঙিন দোলা। দোল শব্দটা এলো কোথা থেকে, মানেই বা কী? ধর্মঘট শব্দের সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু ধর্মঘট শব্দের আসল মানে কি? আচ্ছা, কলকাতায় বা বাংলায় প্রথম ধর্মঘট কবে হয়েছিল? দোল ধর্মঘট, সেটা আবার কি? দোলের সাথে ধর্মঘটের কি সম্পর্ক? নিশ্চয়ই একটা সম্পর্ক আছে। ধর্মঘট শব্দটি এসেছে কিন্তু একদম অন্য এক বিষয় থেকে, যার মানে ইংলিশ শব্দ স্ট্রাইক নয়। আবার দোলের উৎপত্তি কিন্তু নিছক রং খেলার ধর্মীয় উৎসব নয়। আর এই সব কিছুর পিছনেই আছে অনেক ঘটনা, আছে অনেক কিছু অজানা ইতিহাস। আর সেই অজানা ইতিহাস জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। পুরোটা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন সত্যি কত কিছুই না রয়েছে অজানা এখনও। এই ফাঁকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। আর বেশি করে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাতেও ভুলবেন না কিন্তু। নিজেদের অঞ্চল বা পরিচিত জায়গার কথা লিখে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেসব জায়গার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি সায়ন, আর আমার সাথে আছে পিনাকি। আজ আমরা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য, একদম অন্য এক ইতিহাস নিয়ে। ধর্মঘট। সকলে ঐক্যবদ্ধভাবে কিছু করা বা করা হতে বিরত থাকার প্রতিজ্ঞার মাধ্যমে দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখা অর্থে ধর্মঘট শব্দ ব্যবহৃত হয়। তবে ধর্মঘট শব্দের ব্যুৎপত্তির সাথে বর্তমানে প্রচলিত অর্থের মিল নেই। ধর্মঘট অর্থ লৌকিক দেবতা ধর্ম ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত ঘট। ধর্ম ঠাকুরকে সাক্ষী রেখে প্রতি বছর বৈশাখ মাসে গঙ্গাজল পূর্ণ করে এ ঘট স্থাপন করে কোনো বিষয়ে সিদ্ধি লাভের জন্য প্রতিজ্ঞা করা হতো। ধর্ম ঠাকুরের উপাসকদের বিশ্বাস ছিল কোনো অধার্মিকের পক্ষে ধর্মঘট উত্তোলন বা ভঙ্গ করা সম্ভব নয়। ধর্মঘট স্পর্শ করে প্রতিজ্ঞা ও সিদ্ধি লাভের জন্যই ধর্মঘট শব্দটি ক্রমান্বয়ে ধর্ম ছেড়ে দাবি আদায়ের আন্দোলনে চলে আসে। মধ্যযুগের বাংলা কবিতায় ধার্মিক শব্দের প্রতিশব্দ হিসেবে ধর্মঘটি শব্দ প্রচলিত ছিল। ধর্মঘট বা স্ট্রাইক শব্দের সঙ্গে কলকাতাবাসীর সম্পর্ক নিবিড়। কলকাতা তথা সারা বাংলায় একটা সময় ধর্মঘট ছিল রুটিন রাজনৈতিক কর্মসূচি। সে স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধীজির সারা দেশ জুড়ে ব্রিটিশদের বিরুদ্ধে ধর্মঘটের নজিরও রয়েছে। কিন্তু এই ধর্মঘটের শুরু কবে বাংলায়? কারা করেছিল? কি হয়েছিল? সেই ইতিহাস জানতে গেলে পিছিয়ে যেতে হবে প্রায় 200 বছর। 1827 সালের 24শে অগস্ট। তখন যাতায়াত বলতে মানুষের একমাত্র ভরসা ছিল পালকি। কলকাতায় তখন 10,000-এর বেশি পালকি বাহক বা বেয়ারা ছিলেন, যারা কাঁধে করে পালকি নিয়ে ছুটে বেড়াতেন এ প্রান্ত থেকে ও প্রান্ত। হঠাৎই একদিন পালকি বাহকরা সমস্বরে বলে ওঠেন, পালকি চলবে না। এই কাহিনী পুরনো কলকাতার, যখন কলকাতায় আস্তে আস্তে ভিড় বাড়ছিল জনবসতির। দলে দলে জাহাজে করে ব্রিটিশ সাহেব মেমরা এসে নোঙর ফেলেছিলেন চাঁদপাল ঘাটে। সেই সময় কলকাতার বেশ কিছু অঞ্চল ছিল জঙ্গলে ভর্তি। বিশেষ করে দক্ষিণ, মধ্য ও উত্তর কলকাতা বিস্তৃত ছিল এই জঙ্গল। এতে ভর্তি ছিল খুনে ডাকাত ও বন্য জন্তু। লাল পাগড়ি মাথায় বেঁধে, লাল তিলক কপালে এঁকে, হাতে লাঠি ও বল্লম নিয়ে এই ডাকাতদের দল সাধারণ মানুষের পথ আটকে দাঁড়াত। চলত লুটপাট, এমনকি খুন করা হতো মানুষকে। আজ ইতিহাসের দায় মিটিয়ে হারিয়ে গেছে পালকি, তবে রয়ে গেছে সাহিত্যের পাতায়। ব্রিটিশদের সময়কার এই কলকাতায় কালীঘাট ছিল এক পুণ্যস্থান। কিন্তু উত্তর কলকাতায় বসবাসকারী সাহেব মেমদের কালীঘাট অঞ্চলে যেতে হলে পার করতে হতো চৌরঙ্গীর অঞ্চলে থাকা এক বিশাল জঙ্গল। যাতায়াতের অন্যতম বাহন ছিল পালকি। কিন্তু খুনে ডাকাতদের ভয়ে জঙ্গলের পথ মারাতে চাইতেন না পালকি বেয়ারারা। যদিও বা তারা এই পথে পালকি নিয়ে যেতেন, তাহলে বিশাল অর্থ দাবি করতেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজের জন্য সাহেবদের প্রায়শই জঙ্গলের ভিতর দিয়ে কালীঘাটে যেতে হতো। কিন্তু পালকি বেয়ারারা অত্যধিক ভাড়া দাবি করায় সাহেবরা ক্ষিপ্ত হয়ে পড়েন। পালকি বেয়ারাদের নিয়ন্ত্রণে আনতে কোম্পানি এক নিয়ম লাগু করে। কোম্পানি জানিয়ে দেয়, পালকি বইতে গেলে বেয়ারাদের নিতে হবে লাইসেন্স, হাতে পড়তে হবে কোম্পানির নম্বর দেওয়া ব্যাজ, যাতায়াতের মাসুল হবে ঘন্টা পিছু। কোম্পানির ফতেয়া মানতে রাজি ছিলেন না বেয়ারারা। তারা মনে করেছিলেন
হাতে ব্যাজ পরা মানে জাত খোয়ানো। এর ফলে তাঁরা সমাজে ব্রাত্য হয়ে যাবেন বলে আশঙ্কা করেছিলেন। উপরন্তু ব্যাজের জন্য কোম্পানিকে কোনো অর্থ দিতেও রাজি ছিলেন না পালকি বেয়ারারা। সেদিন কোম্পানির লাল চক্ষে চ্যালেঞ্জ করেছিলেন তাঁরা। পালকি বেয়ারারা একসঙ্গে পালকি বওয়া বন্ধ করে দেন। পালকি না পেয়ে বিপাকে পড়েন সাহেবরা। পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয় কোম্পানি। ইতিমধ্যে কলকাতার ময়দানে মিটিং করে প্রায় 12,000 পালকি বেয়ারা। তারা মিটিং করে দল বেঁধে হাজির হন ম্যাজিস্ট্রেটের দরবারে। সব কথা শুনে ম্যাজিস্ট্রেট ব্যাজের দাম মুকুব করে দেন। 1827 সালের এই ঘটনা কলকাতা শহরের প্রথম এই ধর্মঘট নিয়ে তর্কের অন্ত নেই। পালকি ধর্মঘট ওঠার পেছনে চমকপ্রদ কাহিনী রয়েছে। এই সময় কলকাতার পালকি বেয়ারাদের অধিকাংশ ছিল ওড়িয়া। ধর্মঘটে যে পালকি বেয়ারারা গিয়েছিলেন তারা সকলেই ছিলেন ওড়িয়া। এই ধর্মঘটের সুযোগ নিয়ে কলকাতায় প্রবেশ ঘটে বিহারের হিন্দুস্তানি রাউনিদের। এরা এসে ওড়িয়া বেয়ারাদের না ছোঁয়া পালকি চওড়া কাঁধে তুলে নিয়েছিলেন। শেষে অচলাবস্থা কাটাতে উদ্যোগী হয়েছিলেন ব্রাউনলো নামে এক ইউরোপীয়। শহরে পরিত্যক্ত জুড়ি গাড়ির চাকার অভাব ছিল না। সেখান থেকে চাকা নিয়ে সাহেব বসালেন নিজের পালকিতে। বেয়ারার বদলে সেই চাকা লাগানো পালকি টেনে নিয়ে যেত আরবি ঘোড়া। সেই দেখে অনেক সাহেবেরাই এই বন্দোবস্ত শুরু করেন। শহর জুড়ে ছেয়ে যেতে থাকে ওই গাড়ি। পরে অবশ্য পালকি বাহকেরা তাদের ধর্মঘট তুলে নিয়েছিলেন। ফের কলকাতা সচল হয়েছিল। তবে সেটাই ছিল কলকাতার প্রথম ধর্মঘট। থমকে গিয়েছিল কলকাতা। আস্তে আস্তে ঘোড়ার গাড়ি চলে এলেও এর পরেও প্রায় 100 বছর পালকি চলেছিল কলকাতায়। পালকির স্থান এখন ইতিহাসের পাতায়, সিনেমার পর্দায় আর জাদুঘরে। বেয়ারাদের হরতাল কলকাতার ইতিকথায় যোগ করে রেখেছে এক প্রতিস্পর্ধী আন্দোলনের কথা। আরেক আন্দোলন হলো দোলযাত্রা। বাংলায় এই দোলের উৎপত্তি 16 শতকে। হোলি বা দোলযাত্রা মূলত রাধাকৃষ্ণের হোলি খেলার গল্প হিসেবেই প্রচলিত। যদিও অনেক ঐতিহাসিকগণের মতে শ্রীকৃষ্ণ মাত্র 10 বছর বয়সে বৃন্দাবন ত্যাগ করে মথুরা চলে যান এবং কোনোদিন বৃন্দাবনে ফিরে যাননি। তাই তারা হোলির সাথে রাধাকৃষ্ণের গাথা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুধুমাত্র গর্গ সংহিতায় রাধার উল্লেখ পাওয়া যায় শ্রীকৃষ্ণের সাধন সঙ্গিনী রূপে। এছাড়াও নারদ পুরাণ, ভবিষ্য পুরাণে দোল পূর্ণিমার উল্লেখ আছে। মতান্তর প্রশ্ন যতই থাকুক, রাধাকৃষ্ণের অমর প্রেম গাথা হোলি বা দোল উৎসবকে এক অন্য মাত্রা দিয়েছে যুগ যুগ ধরে। এই উৎসব শুধু অশুভ শক্তির বিনাশের নয়, এই উৎসব প্রেমেরও উৎসব। অঞ্চলভেদে হোলি বা দোল উৎসব পালনের ভিন্ন ব্যাখ্যা থাকলেও রীতিনীতি একই থাকে। আসুন এবারে জানা যাক বাংলার দোলযাত্রার ইতিহাসের কথা। জানা যায় বাংলায় দোলযাত্রার সূচনা হয় 15 সেঞ্চুরিতে শ্রী চৈতন্যদেবের হাত ধরে। প্রসঙ্গত বলে রাখি, এই ফাল্গুনী পূর্ণিমাতে শ্রী চৈতন্যদেবেরও জন্ম। দেউল বা উঠোন থেকে দোল শব্দের উৎপত্তি বলে মনে করা হয়। দেউলে কীর্তনের মাধ্যমে দোল উৎসব শুরু। দোলের প্রথম দিন গন্ধু নামে পরিচিত। সেদিন হয় ন্যাড়াপোড়া। দ্বিতীয় দিন ভোর দেউল, প্রধান দোল। তৃতীয় ও চতুর্থ দিন সুরি নামে পরিচিত। শ্রী চৈতন্যদেব যে দোলযাত্রার সূচনা করেছিলেন তা কিন্তু নিছক শ্রীকৃষ্ণ রাধার হোলি খেলা ছিল না। এই উৎসবের মধ্যে উনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষদের একত্র করে সামাজিক গোঁড়ামির বিরুদ্ধে বিপ্লব ঘোষণা করেছিলেন। এর জন্য ওনাকে অনেক লাঞ্ছনাও ভোগ করতে হয়েছিল। সে এক অন্য ইতিহাস। হোলি বা দোল উৎসব প্রধানত ভারত ও নেপালের উৎসব হলেও বর্তমানে রঙের উৎসব, প্রেমের উৎসব হিসেবে এশিয়ার বিভিন্ন অঞ্চল এবং পশ্চিম বিশ্বেও ছড়িয়ে পড়েছে। এই উৎসব ভিন্ন নামে বৌদ্ধ, শিখ, জৈন ধর্মেও পালনীয় উৎসব। মুঘল সম্রাট আকবর তার সাম্রাজ্যে হোলি উৎসবকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। মারাঠি, পাঞ্জাবি, কন্নড়, হিন্দিতে হোলি, বাংলায় দোল, অসমে দলযাত্রা, ওড়িশায় দোলাযাত্রা ফাকুয়া, ভোজপুরিতে ফাগুয়া, নেপালে ফাগু পূর্ণিমা নামে পরিচিত এই উৎসব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1920 সালে শান্তিনিকেতনে প্রথম দোল উৎসবের সূচনা করেন, যা বসন্ত উৎসব নামে পরিচিত ছিল। তাহলে আশা করি ধর্মঘট আর দোলের সম্পর্ক বোঝা গেল। আমাদের আজকের ভ্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।
আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে জানাই দোলের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নমস্কার।